হ্যালো স্টুডেন্টস, চলে আসছি আমরা আবার পরবর্তী ক্লাসে। তো আজকে আমাদের চাইল্ড সাইকোলজির ক্লাস। আজকে আমরা পড়ব জিন পিয়াজের সম্পর্কে, তার যে থিওরি, তিনি যে সব কথাগুলো বলেছিলেন, তিনি কে ছিলেন, ওনার সম্পর্কে পড়ব। এবং এই ক্লাসটি অর্থাৎ জিন পিয়াজের যে টপিকটা রয়েছে সেটা কয়েকটি ক্লাস দ্বারাই সম্পূর্ণ হবে। একটি ক্লাসে পুরোটা পড়ানো সম্ভব নয়, ঠিক আছে? তাই তোমরা কিন্তু প্রত্যেকটা পার্টই ভালো করে দেখবে। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তুমিও হেল্পফুল হও, তারাও হেল্পফুল হয়। অ্যান্ড চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি স্টার্ট করা যাক। তাহলে আসুন জিন পিয়াজের থিওরি, জিন পিয়াজের থিওরি সম্পর্কে। তাহলে ফার্স্টে আমরা দেখছি জিন পিয়াজে তিনি কে ছিলেন। তিনি ছিলেন একজন রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। অর্থাৎ রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট কাকে বলা হয়? দেখো, তাকে বলা হয় রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট কারণ বাচ্চারা স্বয়ং জ্ঞানের নির্মাণ করতে পারে। এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন স্বয়ং জিন পিয়াজে। তিনি বলেছিলেন বাচ্চাদেরকে জ্ঞানের নির্মাতা, তাই তাকে বলা হয় রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। তার নামেই বোঝা যাচ্ছে যে কনস্ট্রাকটিভিস্ট অর্থাৎ নির্মাণবাদ বা গঠনবাদের কথা তিনি বলেছেন। এরপর আসো কি বলেছে যে চিলড্রেন আর অ্যাক্টিভ বিল্ডার্স অফ নলেজ। ওনার মতে কী ছিল? বাচ্চারা অ্যাক্টিভলি জ্ঞানকে নির্মাণ বা তৈরি করতে পারবে, তাই তো? তিনি বাচ্চাদের কী বলেছিলেন? লিটল সায়েন্টিস্ট অর্থাৎ ছোট বিজ্ঞানী বলেও অভিহিত করেছেন। আচ্ছা, তাহলে তার নাম থেকে বোঝা যাচ্ছে যে তিনি যে থিওরি দিয়েছে সেটা কিসের ওপর ডিপেন্ডেন্ট? সেটা কনস্ট্রাকটিভিজমের ওপর ডিপেন্ডেন্ট। আমরা এটাকে কী বলতে পারি বাংলায়? গঠনবাদ। তোমরা কিন্তু আমার সাথে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, ঠিক আছে? এবারে দেখো যেটা বলছিলাম, আজকে আমার পাঁচটা রেখে এসেছি, গঠনবাদ। ওকে, এবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে তিনি বলেছেন বাচ্চাদের সবসময় সক্রিয় রাখতে হবে। অর্থাৎ জিন পিয়াজের মধ্যে একজন টিচারের কী করণীয়? বাচ্চাদের অলওয়েজ অ্যাক্টিভ রাখা, তাই তো? তারপর কি বলেছে? মিনিং মেকিং তথা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে তাদের শিক্ষা দিতে হবে বা রিয়েল লাইফকে সংযুক্ত করে বা যুক্ত করে বাচ্চাদের পড়াতে হবে। এটা আমি আগের দিন ক্লাসেও তোমাদের বলেছি যে একটা বাচ্চাকে আমরা একটা কিছু পড়িয়ে দিলাম বা অ্যাজ এ টিচার তুমি একটা কিছু বুঝিয়ে দিলে, কিন্তু সে সেটা বুঝতে নাও পারে যদি তার সম্পর্কে তার কোনো পূর্ববর্তী নলেজ না থাকে বা সেটাকে যদি সে কোনোদিনও না দেখে থাকে। তুমি ইন্ডিয়াতে থাকো, তুমি আমেরিকার উদাহরণ দিচ্ছ একটা বাচ্চাকে, তখন কিন্তু সে সেই জিনিসটি বুঝবে না। তখন তোমাকে কী করতে হবে? তার পার্শ্ববর্তী এলাকার কোনো এক্সাম্পল দিয়ে তাকে বোঝাতে হবে, ঠিক আছে? সেটাকেই বলেছি কি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে পড়ানো বা রিয়েল লাইফের সাথে যুক্ত করে পড়ানো। আর এই টাইপের পড়ানোকে বলা হয় কি? মিনিং মেকিং প্রসেস। তুমি কোনো কিছুকে রিলেট করে পড়াচ্ছ, সেটাই কি? মিনিং মেকিং প্রসেস একটা, ঠিক আছে? তারপর এই তথ্য অনুযায়ী টিচারকে কী করতে হবে? টিচার অ্যাজ এ ফ্যাসিলিটেটর অর্থাৎ টিচারকে সুবিধাবাদী সুবিধাদাতা হতে হবে। সুবিধাবাদী আর টিচারকে সুবিধাদাতা হতে হবে। স্টুডেন্টকে সুবিধা করে দিতে হবে, তাদেরকে হেল্প করতে হবে তাদের শেখানোর জন্য, ঠিক আছে? শিক্ষকরা বাচ্চাদের শেখানোর জন্য এমন পরিবেশ তৈরি করে দেবে বা তুমি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করবা যেটাতে নাকি বাচ্চাটা শিখতে পারবে, ঠিক আছে? তাকে তুমি কিন্তু জোর জবরদস্তি মুখস্থ কর বা জোর জবরদস্তি তাকে দিয়ে মুখস্থ করাচ্ছ, সেটা কিন্তু নয়। তুমি অ্যাজ এ টিচার স্টুডেন্টকে হেল্প করবা কোনো কিছু শেখানোর জন্য, ঠিক আছে? বা শেখার জন্য। এই যে আমি এই তিনটে পয়েন্ট যে বললাম, তিনটে পয়েন্ট যে বলেছি, এই তিনটে পয়েন্ট হচ্ছে কিন্তু গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজমের মূল কথা। যখনই কনস্ট্রাকটিভিজম বা গঠনবাদ এই বিষয়টি তোমার সামনে আসবে বা কোশ্চেনে আসবে, তোমরা কিন্তু আনসার এই তিনটা বাক্যকে রিলেট করেই সবসময় দেবে, ঠিক আছে? তাহলে তোমরা একদম খাতার মধ্যে ক্লিয়ারলি নোট ডাউন করে নাও। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি যে সাউন্ডের সমস্যা একটু হতে পারে, বিকজ বাইরে নয়েজ আসতে পারে। আমি আগেই আজকে ভিডিওটা শ্যুট করছি, নাহলে আমি অনেক রাত্রেবেলা করে ভিডিওটা শ্যুট করি যাতে নাকি নয়েজটা না আসে বাইরে। সো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, ওকে? ওকে, এবার আসো নেক্সট পয়েন্টে কী বলেছে। জিন পিয়াজের মধ্যে 4 ফ্যাক্টরস ইনভলভড অর্থাৎ একটা বাচ্চা কোনো কিছু যে শিখবে সেটার জন্য তার ওপর 4টে মোট ফ্যাক্টর কাজ করে একসাথে। এই ফ্যাক্টর বা উপাদানগুলির মধ্যে কোনো একটার হেরফেরের জন্য কিন্তু একটা বাচ্চার কোনো কিছু শেখা খুবই প্রভাবিত হতে পারে। তাই এই 4টে ফ্যাক্টর কিন্তু একটা সাম্যাবস্থায় থাকা একটা খুবই ইম্পর্টেন্ট, এবং বাচ্চার শেখার জন্য এই 4টে জিনিস খুব ইম্পর্টেন্ট। কি? আর এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় 3 থেকে 4টে কোশ্চেন অনায়াসে তোমরা পাবে, ঠিক আছে? চলো এবার শুরু করা যাক, দেখা যাক কী বলেছে। ফার্স্ট ফ্যাক্টর কি? ম্যাচুরেশন বা বাংলায় কী বলে থাকে? পরিপক্কতা। সেকেন্ড ফ্যাক্টর কি? এক্সপিরিয়েন্স বা অনুভব। থার্ড ফ্যাক্টর কি? সোশ্যাল ইন্টারাকশন বা সমাজের সাথে মেলামেশা যেটা। ফোর্থ ফ্যাক্টর কি? ইকুইলিব্রেশন বা কি? সাম্যাবস্থা। এবার দেখো যে এক একটা ফ্যাক্টর একটার সাথে অপরটি কি? ইন্টার রিলেটেড। যদি এটার হেরফের হয় তাহলে এই বাকি তিনটাও কিন্তু প্রভাবিত হবে, এটাই হেরফের হলে বাকি তিনটে প্রভাবিত হবে, ঠিক আছে? তাহলে দেখো ম্যাচুরেশন সম্পর্কে কি বলেছে। হোয়াট ইজ ম্যাচুরেশন বা পরিপক্কতা কি?
বা এখানে পরিপক্কতাকে কিসের পরিপ্রেক্ষিতে বলেছে? ম্যাচুরেশন বলতে এখানে একটি বাচ্চার যে মেন্টাল পরিপক্কতা, মেন্টালি সে সেটা শেখার জন্য রেডি হওয়া, সেটাকে বুঝিয়েছে। অর্থাৎ এটা কি নিয়ন্ত্রিত করছে? এটি সেই বাচ্চাটির জিন বা জেনেটিক্স ইম্পর্টেন্ট বা কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য। অর্থাৎ দেখো, যদি কোনো একটি বাচ্চা, তুমি একটা বাচ্চা যার বয়স হচ্ছে 4 বছর, তাকে তুমি সরিও সরিয়া বা লেটার বা তুমি একদম প্রাথমিক 4 থেকে 6 বছরের মধ্যে বাচ্চাকে তুমি এগুলো জিনিস শেখাতে পারবে। কিন্তু তাকে যদি তুমি একটা ইংলিশ বা বেঙ্গলি গ্রামার বুক দাও, তাহলে কি সে সেটা পড়তে পারবে বা পড়ে সেটাকে মনে রাখতে পারবে? একদম না। তুমি হাজারবার তাকে বললেও কিন্তু সে সেটা মনে রাখতে পারবে না বা সেটা বুঝবে না সে। বিকজ কেন? সে মেন্টালি সেটার জন্য প্রিপেয়ার্ড না। আর এই মেন্টালি প্রিপারেশনটা কখন আসছে? বয়সের সাথে সাথে। তার বয়স যখন 8-9 বছর হবে, সে কিন্তু গ্রামারের বেসিক বুঝতে পারবে বা শিখতে পারবে। তাহলে এটা কি অটোমেটিক জেনেটিক্স বা জিন কিন্তু তার পরিপক্কতা বা ম্যাচুরেশনকে কন্ট্রোল করছে। তাহলে এই টপিকটি তোমরা বুঝলে কি বলেছে? তাহলে বাচ্চার জিন বা জেনেটিক্স ইম্পর্টেন্ট কেন? কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য। আর এই যে বৌদ্ধিক যে বিকাশটা হচ্ছে, যে তার ব্রেন ডেভেলপ করছে তার বয়সের সাথে সাথে, সেটা কি ডেভেলপমেন্ট? তার কগনিটিভ ডেভেলপমেন্ট। সেটা তাকে তার পড়াশোনা শিখতে বা নতুন কিছু শিখতে বা কোনো স্কিল শিখতে সাহায্য করবে। ঠিক আছে, সেটাকে মনে রাখতে সাহায্য করবে। নতুন নতুন স্কিল, সে ম্যাথ অঙ্ক করতে পারবে। তো এটা হচ্ছে কি তার কগনিটিভ ডেভেলপমেন্ট, বা সে নতুন ভাষা শিখতে পারবে, ল্যাঙ্গুয়েজ, এগুলো সমস্ত কিছু কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যেই পড়ে। তাই ম্যাচুরেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আসো এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে কি? অনুভব। বাচ্চা ক্রিয়া দ্বারা শেখে। অর্থাৎ তুমি নট রোড মেমোরাইজেশন, অর্থাৎ মুখস্থ বিদ্যার দ্বারা বাচ্চাকে শেখানো যাবেই না। ঠিক আছে, সবসময় কোনো কিছু কাজের মাধ্যমে বা তাকে কোনো একটা অ্যাক্টিভিটি দিতে পারো বা তাকে গ্রুপ ওয়ার্ক দিতে পারো। বাচ্চাদের এই সমস্ত জিনিস, প্রজেক্ট ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, একদম শিশুদের জন্য তো প্রজেক্ট ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক হয় না। তাদের তুমি কোনো একটা অ্যাক্টিভিটি করতে বলতে পারো, যে তুমি হেঁটে দেখাও বা দেখো হাতের আঙুলগুলো গনে দেখাও যে তোমার হাতে কতগুলো আঙুল রয়েছে, যত মানে সেভাবে কাউন্টিং তাকে শেখালে। ঠিক আছে, তো কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু বাচ্চারা শেখে। নেক্সট আসো কি? সোশ্যাল ইন্টারাকশন, অর্থাৎ সমাজের সকলের সাথে মিলেমিশে শেখা। এটাও কিন্তু তিনি অর্থাৎ পিয়াজে বলেছেন। অর্থাৎ বাচ্চারা কী করে? এই যে সে তার বড়দের সাথে মিশছে বাড়িতে বা স্কুলে এসে তার বন্ধু বান্ধবের সাথে মিশছে, এই যে তার যে সামাজিক ইন্টারাকশন বা টিচারের সাথে তার যে ইন্টারাকশন হচ্ছে, সেটাতেও কিন্তু তার, সে কিন্তু দেখে দেখে অনেক কিছু শিখতে পারে। তাই নয় কি? তোমাদের যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তোমরা কিন্তু ভালোই এটাকে রিলেট করতে পারছো। এরপরে আসো ইকুইলিব্রেশন, অর্থাৎ সাম্যাবস্থা। কিসের সাথে সাম্যাবস্থা? এই দুনিয়া মানে সমগ্র তার যে চারপাশের যে এরিয়া, সেটাই তো তাকে যে দুনিয়া সমতাই, তো সেটার সাথে বাচ্চার মনের মধ্যে সামঞ্জস্য বা সাম্যাবস্থা হওয়া। ঠিক আছে, এখন সে যেই বাচ্চাটা নাকি সব মানে বাড়িতে অনেক লোকজন সবার সাথে মিলেমিশে খেলছে, তো সে অটোমেটিকলি কিন্তু অনেক কিছু শিখতে পারছে, 10টা থেকে 10 রকম জিনিস শিখতে পারছে। আর যে বাচ্চাটা ধরো নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ তার বাড়িতে তার বাবা আর মা রয়েছে শুধু, তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা একটু কম হয়তো শিখবে তার পারিপার্শ্বিক থেকে। ঠিক আছে, তো এভাবেই তার আশেপাশের দুনিয়ার সাথে বাচ্চার মনের মধ্যে একটা সামঞ্জস্য টিকে থাকে। ঠিক আছে, তো এই 4টি ফ্যাক্টর কিন্তু ভিভিআই, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। এরপর আসি নেক্সট স্লাইডে। জিন পিয়াজে কি বলেছিলেন? তিনি কিন্তু বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে বলেছেন। কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ বৌদ্ধিক বিকাশ সম্পর্কে বলেছেন। তো তার একটা খুবই ইম্পর্টেন্ট কথা রয়েছে, আর এটা আসবেই আসবে পরীক্ষায়, তোমরা খাতায় লিখে নাও। কি বলেছে? চিলড্রেন্স থিঙ্কিং ইজ কোয়ালিটেটিভলি ডিফারেন্ট। অর্থাৎ বলেছে যে ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্ট। মানে কি? বাচ্চাদের চিন্তা হলো যে বয়স্কদের চিন্তার থেকে গুণগতভাবে পৃথক। অর্থাৎ একটা বাচ্চা যে সমস্ত জিনিস নিয়ে চিন্তা করে থাকে, একটা বড়রা বড়রা কিন্তু সেই সমস্ত জিনিস নিয়ে চিন্তা করে না। অর্থাৎ কোয়ালিটেটিভ বা গুণগত বা কাইন্ড এর দিক থেকে আলাদা, কিন্তু বাট বাট কিন্তু কোয়ান্টিটিভলি সেম। অর্থাৎ একটা বাচ্চা সারাদিনে যতটুকু পরিমাণ চিন্তা করতে পারে বা মনে মনে কথা বলতে পারে, বিড়বিড় করতে পারে মনে মনে, মুখে সাউন্ড না করে, একটা বড়রাও কিন্তু ঠিক ততগুলোই পারে। বা কোয়ান্টিটিভলি বা সংখ্যাগত দিক থেকে বাচ্চাদের চিন্তাধারা বড়দের চিন্তাধারার একদম সেম, কিন্তু কোয়ালিটি বা গুণগত দিক থেকে আলাদা। মানে কি? মানে ধরো একটা বাচ্চা কী ভাববে যে আমাকে এই পড়াটা করতে হবে, নাহলে স্যার বকবে, আমাকে কালকে স্কুল যেতে হবে, নাহলে আমি এই শাস্তি পাবো, ঠিক আছে, কালকে আমি এখানে ঘুরতে যাব, হ্যাঁ, আমার বন্ধু আমার সাথে এরকম করেছে। বাচ্চাদের মধ্যে তো এই সমস্ত সাধারণ সাধারণ চিন্তাগুলোই চলে থাকে। কিন্তু একটা বড়দের মনে কি এই সমস্ত করে? একদমই না। সে ভাবে যে আমি কী করে রুটি রোজগার করবো, কী করে আমি আমার সংসার চালাবো, কী করে আমার কালকের দিনটা কাটবে। ঠিক আছে, তার বাচ্চার কথা সে ভাববে। তো এটাকেই বলে গুণগতভাবে পৃথক, কিন্তু যত সংখ্যা একটা বাচ্চা ভাবছে ঠিক তত সংখ্যা একটা বড়রাও ভাবছে। সো এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, আর এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে শূন্যস্থান হিসেবে। এখানে একটা ফাঁকা ড্যাশ দেবে, এখানে একটা ড্যাশ দেবে, তোমাকে ফিল করতে হবে 4টে অপশন দিয়ে। ঠিক আছে,
তাহলে আজকে আমি ক্লাসটি কিন্তু এখানেই রাখছি, কারণ এর পরেতেই আমরা যে টপিকটি পড়বো সেটা হচ্ছে, আমরা তো আজকে 4টে ফ্যাক্টর দেখলাম, তার মধ্যে যে 4th ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে কি ইকুইলিব্রেশন, তাই তো, বা ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রেশন বা সাম্যাবস্থা। সেটা সম্পর্কে আমাদের একটু ডিটেলসে জানতে হবে। সেটা জানতে কি আমরা কী কী জানবো? স্কিমা, তারপর স্ক্যানিং, স্কিমিং, এই জিনিসগুলো। তারপর কি হোয়াট ইজ অ্যাডাপ্টেশন, অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, অর্গানাইজেশন। তো এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, এগুলো আমাদের একটু জানতে হবে ইকুইলিব্রেশন সম্পর্কে জানতে গেলে, ঠিক আছে? আর তাই তোমরা কিন্তু অবশ্যই পরের দিনের ক্লাসটিও ফলো করবে, ঠিক আছে? তাই আজকে ক্লাসটি এতটুকুই থাকলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, লাইক করবে ভিডিওটিকে এবং শেয়ার করবে।